এদিকে নির্বাচনে জিতেই তারেক রহমানের অ্যাকশন শুরু। একে একে ফেঁসে যাচ্ছেন সকল উপদেষ্টা ও সমন্বয়ক। কপাল খুলে গেল শেখ হাসিনার। এই উপদেষ্টা, তাদের সহযোগী, সমন্বয়ক, এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে। উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কদের সাথে ছিল সবগুলারে ঘাটাঘাট আটকায় ফেলান। স্ট্রেট অর্ডার দেন এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়। মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে। ফুটেজ কই? সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে। আমার বঙ্গবন্ধু লোলটোল। আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না। বিএনপি জেতেনি, জিতে গেল শেখ হাসিনা। জামাত জেতেনি, জিতে গেল শেখ হাসিনা। দিন শেষে তারা এত তাড়াতাড়ি জিতবে আমি কল্পনাও করি না। কেমনে তারা জিতে গেল? আপনারা জিতিয়ে দিলেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। আর তাদের এই বিজয়ের পরই বলা হচ্ছে বিএনপির বিজয়ের পেছনে হাত রয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপিতে ভোট দিয়েছে বলেই বিএনপি এভাবে বিজয় অর্জন করতে পেরেছে জামাতের বিরুদ্ধে। দর্শক, এই মন্তব্য, এই বক্তব্য বা এই কথাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনিও কি মনে করছেন যে আওয়ামী লীগের সমর্থনের কারণেই বিএনপির এই বিজয় অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিও শুরুতে এই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না। মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে। ফুটেজ কই? এই যে এনসিপি গেল 18 মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করে অলওয়েজ। এরা যেই ভাষায় কথা বলে, এদের বক্তব্যে 2-4 জন ছাড়া মানে নিজেদেরকে মনে যারা ফেসিজমের একটা বীজ মনে করলে নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে। এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী। এই নির্বাচনে একটা প্রধান ন্যারেটিভ ছিল চাঁদাবাজ এবং সন্ত্রাসী। এনসিপি শুধু ভালো, আর বাকি যারা আছে বা তাদের যারা জোটে আছে তারা ভালো, বাকিরা খারাপ। এখন দেখেন, ভালো খারাপ তো সব দলে আছে। এখন তিনি এই যে বক্তব্য করছেন যে মারতেছে, তো গেল 18 মাস ধরে এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপিকে যেভাবে বক্তব্য দিয়া আঘাত করছে, তারেক রহমানের নিয়ে যে অত্যন্তপূর্ণ বক্তব্য দিছে বিভিন্নভাবে, তখন কিন্তু মাথায় রাখা দরকার ছিল। তবে আমার মনে হয় এনসিপি একটা প্রেডিকশন করছে যেমনি হোক এরা মনে ক্ষমতায় চলে যাবে। কারণ ইউনুস বলছিল যে আমরা চাই তুমি ওই সংসদে যাও, আমাদের দিকে নেট তো সংসদে যাবে, এরা মনে করছে এরকম। এখন যেসব এলাকায় আপনি বেশি গুতাই রাখছেন, গুতার তো রিয়েকশন হবে। নিউটনের 3য় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে যদি ঘটনা সত্য হয় তাহলে আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীদের সংযম ধারণ করতে হবে। কারণ আপনি মাত্র বিজয়ী হয়েছেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না। তবে আমি যত জায়গায় দেখছি, দেখেন মির্জা আব্বাসের মতো লোক আমরা অনেকে মনে করতাম যথেষ্ট ঘাটতেরা, কথাবার্তা শুনলো মনে অনেক রাগী, কিন্তু গতকালকে তিনি কি বলছেন দেখেন, 2 দিন আমরা ধৈর্য ধরবো। এই যে এনসিপি ডাক দিছে ঢাকা 8-এ আসো, খেলা হবে এখানে। বিএনপির যদি ঢাকা 8-এর মানুষটা একটা মানে থুথু মারে, এনসিপির খুঁজে পাওয়া যাবে ওইখানে। নাসিরুদ্দিন পাটোয়ারি বি অনেস্টলি যেটা তো মির্জা আব্বাস বলছে আগামী 2 দিন কোনোভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না। তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায় 2 দিন পরে আমরা রাজপথে নামবো, এটা তিনি বুঝাই দিচ্ছেন বিষয়টা কি। এমনকি আমি আমার এলাকায় যে নির্বাচিত হয়েছেন হাজী জসিম ভাই, পাশ হয়ে কিন্তু একই কথা বলছে যে উল্লাস করো, তবে সেটা যেন কোনো রকম মানে কি বলা হয়, অন্যের জন্য ক্ষতিকর না হয়, কারোর বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ না হয়। তো যেই 2-1টা জায়গায় হচ্ছে, বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো আইসা রিয়েকশন নিচ্ছেন বা প্রতিশোধ নিচ্ছেন। তার বক্তব্য হচ্ছে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করছে, মোটরসাইকেল ভাঙচুর করছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালাওয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতায় না আসতে নাকি বিএনপি হারা গেছে, সন্ত্রাস শুরু করে দিছে। অপরদিকে পঞ্চগড় 1 আসনে আপনার সার্জিস আলম তার ফেসবুকে তিনি অভিযোগ করেছেন পঞ্চগড় 1 আসনে প্রায় 30-এর বেশি জায়গায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করছে। এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে 30+ জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর তাদের বাড়ি ঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো। সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে। আমার বঙ্গবন্ধু লোলটোল ফালাইয়া ভাসদূর ছিল মানে নির্বাচনের আগে যে একদম সুফি সাধক। বাবা, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বোঝে। তোমরা সারাদিন যেসব বক্তব্য দিবা এগুলো ন্যারেটিভ দিয়ে হবে না। এসব বক্তব্যের এগেনস্টে ফুটেজ লাগবে, প্রমাণ লাগবে, তাই না? আপনি একটা মন গড়া কথা বলে দিলেন, হইতেও পারে 2-1টা সত্য, তবে থাকে না যে ঘরে একজন ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগগুলো তো ভিন্ন রকম হয়। তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো, জোশে আইসা আবার হোশ হারায়েন না।
এখন আসে এই উপদেষ্টা এবং সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা। তারেক রহমান সাহেব, আপনি যেই মাত্র ক্ষমতায় বসবেন, আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা, তাদের সহযোগী, সমন্বয়ক, এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে। হ্যাঁ, উপদেষ্টা পরিচয় 17-18 জন, কিছু সচিব, কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আইনা বসাইছিল, এগুলা হয়তো জেলে নিয়ে যাইতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে যে এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি, লজ্জা লাগতে পারে, তাহলে এদেরকে আপনার জেলে নিন না। ওই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছিল, নেম প্লেটের কিছু জায়গা, কিছু রুম আপনি নিয়ে এইগুলোর সবগুলোর ওখানে ঢুকান, আগে এদের পরিবার সহ ঢুকান, ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে 48 ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে, এবং শ্বেতপত্র দিবে 48 ঘন্টা, যদি না পারে তাহলে আরো 48 ঘন্টা দিবেন, কিন্তু যতক্ষণ এই শ্বেতপত্র না বেরোবে এগুলোর ওই নেম প্লেটের ভিতরে আটকান। এবং প্রতিদিন 1-2-3 যার যার শ্বেতপত্র, ওটা ওপেন আপনার পত্রিকা এবং সাংবাদিক সম্মান করে একজনের নিয়োগ দেন যে তুমি বলতে থাকবা, নিরপেক্ষ তদন্ত করেন। এতে একটা লাভ হবে কি জানেন, এই যে আপনার বা আপনার দলের বিরুদ্ধে অতীতের যে দুর্নীতির কথা বলা হয়, এখনকার যে চাঁদাবাজির কথা বলা হয়, এগুলো সব মানুষ ভুলে যাবে। কারণ আপনি যদি এই একটা জায়গায় যদি এই খেলাটা দেখাইতে পারেন, আপনার জন্য 1000 গুণ লাভ। সুতরাং এদেরটা করেন। তার কারণ কি জানেন, গত 18 মাসে এরা যে পরিমাণ দুর্নীতি করেছে, এটা পেপার পত্রিকাতে আসছে, বিভিন্ন টক শোতে বলছে যে বিগত আওয়ামী লীগ আমলের 17 বছর না, সেটা আপনাদের আমলেরটাও যদি হিসাব করে সব মিলাইও যা হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি 18 বছরে, এই 18 মাসে হয়ে গেছে। এবং এই 18 মাসে এরা যে দুর্নীতি করেছে এইটার জন্য আগে ধরেন, এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে। কারণ হচ্ছে এই যে যে চুক্তিগুলো, নন ডিসক্লোজার যে চুক্তিগুলো করে আসছেন ওনারা, এইটা এখন আপনার মানতে হবে। এই যখন পরিস্থিতি, তখন আপনি দেশের মানুষকে কিভাবে বুঝাবেন? এই যে আপনারা যখন বলবে যে ভাই গ্যাসের দাম বৃদ্ধি কেন, এই এলএনজি কার জামাইয়ের তৎপরতায় এই এলএনজির কাহিনী ঘটলো, কে কত টাকায়, আমাদের যেখানে বিমানের দরকার না, আপনি নিজেই জানেন যে লন্ডন থেকে যখন বিমানগুলো যায় তখন 50% উপর সিট খালি থাকে, কিন্তু আমরা বিমানের টিকিট পাই না, টিকিটের দাম দেখানো হয় 3000, 2500, 2000, টিকিট নাই, কিন্তু যাইতে খালি যায়। তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি যায়, মিডল ইস্ট ছাড়া। সুতরাং এই যে খালি যায়, এর ভিতরে আবার এতগুলো বিমান, কি কারণে, কি চুক্তিতে? এই যে বন্দর দিব, ওই দিব, সেই দিব, এগুলো বলতেছে, চুক্তি করে আসছে, এগুলো সবগুলোর দায় কিন্তু আপনার ঘাড়ে, প্রচন্ড দেনা আপনার ঘাড়ে। 18 মাসে যে ঋণ সরকার করেছে, এই সরকার যে ঋণ করেছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট, তাতে কি হয়েছে জানেন, এই ইন্ট্রিম গভর্নমেন্টের এই ঋণ পুরোটা আপনার ঘাড়ে। তারা 2বার টাকা ছাপিয়েছে, এরপর তো ঋণের পর ঋণ নিয়েছে। সুতরাং এরা যতই 2-4-6 আপনাদের বুঝাক, ওইটা বুঝেন না, 7-5-14, 2-9, ওই হিসাব করছে এরা। এগুলো সবগুলোর আটকান, এক টাকাও বাইরে যায়। এবং এর মধ্যে যে 3-4 জন যারা সমন্বয়ক, যারা এমপি হয়েছে, তাদেরও আটকায় ফেলান, কোনো সমস্যা নাই। দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের এই সমর্থন করে, আপনাদেরকে সমর্থন করবে, কথাটা মানেন, আপনাদের এই সমর্থন করবে। এদের সবগুলোর আটকায়া প্রথমে তদন্ত করেন, আসলে প্রকৃত তদন্ত করেন, যে দুর্নীতি করে না তারে ছেড়ে দেন, আর যে বেটা করছে তারে আটকান, ঢুকান। কিসের নোবেল প্রাইজ আর কিসের ইয়ে, এই শফিক মফিক নোবেল, ইনুস মিনুস যা আছে, লামিয়া মোর্শেদ ফোর্শেদ যা আছে, সবগুলো ঢুকান। এদের কার কত সম্পদ, এই যে রিজওয়ানা মহিলা ক্লাবের নাম দিয়া 2.5 কাঠার জমি দখল করছে, এগুলো সবগুলার ঢুকাই ফেলেন, সবগুলার আটকান। সুতরাং উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কদের সাথে ছিল, সবগুলারে ঘাটাঘাট আটকায়া ফেলান, আটকায়া এদের তদন্ত করেন। কই পাইলো এই যে হান্নান মাসুদ কোটি কোটি টাকা 18 মাসে কই পাইলো? জনাব তারেক রহমান, আপনি নিজেও জানেন যে কোন পৃথিবীর কোনো ব্যবসা দিয়া বা চাঁদাবাজি করেও আপনার ওই যে রাস্তাঘাটে যদি 10 টাকা 20 টাকা যারা চাঁদাবাজি করে, তারাও এত টাকা, কত কোটি টাকা। কারণ আপনি জানেন যে ডিসি নিয়োগের 300 কোটি টাকার চেক জালিয়াতি, চেক, সেটাও আপনি জানেন, এটা সমন্বয়করা বিভিন্ন পর্যায়ে ডিসি, এসপি, পুলিশ, অমুক তমুক কোটি কোটি টাকা কামাইছে। তো সেই দায়ভার আপনি নিবেন কেন, আপনার দল নিবে কেন? যেহেতু আপনি 17 বছর বিদেশে এখানে ছিলেন, এখানে দেখছেন এমপিদেরও আটকায় ফেলায়, ওই রকম সবগুলো আটকায় ফেলান এবং এদের নিষেধাজ্ঞা দিবেন। প্রথম কলম শপথ নিয়ে 2 সেকেন্ড দেরি না করে স্ট্রেট অর্ডার দেন, এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়। দুদকের তদন্তে যদি কেউ নিরপরাধ সাব্যস্ত হয়, তাকে ছেড়ে দেন, তুমি যাও। যদি ইয়ে করতে না পারে ধরেন। আর ওইভাবে যদি না পারেন, বাংলাদেশে আরেকটা আইন আছে না, যে আপনার যে ইয়ে ছাড়া ধরা যায়, যে আপনার জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্টডিতে নিল, সেই আইনটাতে 54 না জানে 56 ধারায় বিশেষ ক্ষমতা আইন না কি জানি, ওই আইনে আগে আটকান, এরপরে তদন্ত করেন।
তদন্ত করতে 15 থেকে 20 দিন লাগবে মিনিমাম, তদন্ত আগে ফাঁসাইতে, এরপর তো বাকি তদন্ত। কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন করবেন, মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবেন, প্রতিদিনের কাহিনী প্রতিদিন, প্রয়োজনে পত্রিকা, টিভি, সাংবাদিক সব নিয়ে এট এ টাইম অ্যাটাক করে করে দেখেন যে কার কথায় কি ডিসপুট আছে, ধরে ফেলেন, দেখেন আপনি কই যান। গ্যারান্টি দিচ্ছে যে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চেয়ে আরো 10 গুণ বাড়বে। জনগণের প্রকৃত ম্যান্ডেট নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। বক্তারা সম্মিলিতভাবে গতকাল যারা বক্তব্য রেখেছেন ওই সংবাদ সম্মেলনে, তারা নির্বাচনকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বরং একটি নিয়ন্ত্রিত কন্ট্রোলড রেজাল্ট হিসেবে অভিহিত করেছেন। 11 দলীয় জোটের নেতাদের মতে ঋণ খেলাপিরা সংসদে যাওয়া মানে হলো দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ। তাদের দাবি, যদি এই ফলাফলগুলো বহাল থাকে তবে তা রাজপথের আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে, কারণ এই বিজয় জনগণের স্বতঃস্ফূর্ত বিজয় নয় বরং লোন ডিফল্টারদের পুনর্বাসন দেওয়ার একটি প্রক্রিয়া। কি অবস্থা দেখুন। তারপরে এরা বলছে ব্যালট পেপার এবং গণনা লব্ধ যে তথ্যের মধ্যে নাকি বিশাল অসঙ্গতি ধরা পড়েছে, যেখানে কয়েক হাজার ভোটে জামাত জোটের প্রার্থীরা এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে অদ্ভুতভাবে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের একটি অংশ নিরপেক্ষ থাকার কথা থাকলেও তারা বিশেষ মহলের স্বার্থ রক্ষায় কাজ করেছে। 11 দলের পক্ষ থেকে তাই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জনগণের আমানত নিয়ে এই ছিনিমিনি বরদাস্ত করা হবে না। এই নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল, এটি কোনো অর্থবহ গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না। তাই এই বিতর্কিত ফলাফল তারা প্রত্যাখ্যান, শুধু যেমন তেমন প্রত্যাখ্যান নয়, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন। মানে এই নির্বাচনের ফলাফল তারা মানছেন না। তাহলে কি জামাতের যারা জিতেছেন, এনসিপির যারা জিতেছেন, তারা কি সংসদে শপথ নেবেন না? সেটা নিয়ে কিন্তু কিছু বলেননি। যাই হোক, এই প্রত্যাখ্যান করার পর কি করবেন তারা, সেটাও জামাত আমির বলে দিয়েছেন। তিনি আন্দোলনের ডাক দিয়েছেন ও বলেছেন রাজপথের প্রস্তুতি নিতে। বলেছেন গণতন্ত্র আজ আবার বন্দী হয়ে গেছে। যখন ব্যালটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে না, তখন রাজপথ ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা থাকে না। তাই বলেছেন আজ, খেয়াল করবেন কথাটা কি বলেছেন, আজ এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট ঘোষণা করছি, তার কথাই তাই বলছি, তিনি বলেছেন স্পষ্ট ঘোষণা করছি, আমরা এই অবিচারের বিরুদ্ধে চুপ করে ঘরে বসে থাকব না। আমরা রাজপথে আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আমাদের এই আন্দোলন হবে শান্তিপূর্ণ কিন্তু কঠোর। এই লড়াই কেবল 11 দলের লড়াই নয়, এই লড়াই এদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। আমরা খুব শীঘ্রই সারা দেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমাদের দাবি পরিষ্কার, অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং প্রশাসনের যারা এই জালিয়াতির সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। এরপর নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আপনারা প্রস্তুত হন, ভয় পাওয়ার কিছু নেই। সত্য সবসময় জয়ী হয়। সত্যের কথা বলছে জামাত, আর সত্যের কথা বলছে এনসিপির নেতা নাহিদ ইসলামও ওখানে বক্তব্য রেখেছেন। আমির বলেছেন, শফিকুর রহমান, যারা ভাবছেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা ভোগ করবেন তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলার মাটি বারবার প্রমাণ করেছে রাজপথের আন্দোলনের কাছে কোনো ষড়যন্ত্রই টেকেনি। জনসাধারণের উদ্দেশ্যে তাই তিনি বলতে চাই, আপনার ভোটটি আপনার পবিত্র আমানত। সেই আমানত যারা চুরি করেছে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করুন। আমাদের প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানান। আমরা আপনাদের সাথে আছি, রাজপথে থাকব। অর্থাৎ বোঝাই যাচ্ছে জামাত ও ছাত্র জনতার দল এনসিপি মাঠে নামবে। সেই 24-এর কায়দায় নামার প্ল্যান কি? কিন্তু প্ল্যান থাকলেই কি 24 ফিরিয়ে আনা যাবে? এক কথায় এই প্রশ্নের উত্তর অসম্ভব। 24 আর 26 এক নয়। কেন এক নয় তার ব্যাখ্যা দেওয়া নিষ্প্রয়োজন, সবাই জানেন ও বোঝেন। সেদিন সেনাবাহিনী পাশে ছিল বলে অভ্যুত্থান সফল হয়েছিল, আজ সেনাবাহিনীর সমর্থন আর পাবেন না। বিদেশি ষড়যন্ত্র ছিল সেদিন, বিদেশি ষড়যন্ত্র অভ্যুত্থানের ইঞ্জিনে তেল জুগিয়েছিল বলে ষড়যন্ত্রকারীরা সফল হয়েছিল। জনগণকে ভুল বুঝিয়ে রাস্তায় টেনে আনা সম্ভব হয়েছিল। কিন্তু ন্যাড়া বারবার বেলতলায় যায় না। একবার গিয়েছিল, আর সেই একবার মাথায় বেল পড়ার পর যেভাবে ফেটেছিল মাথা, সেই ঘা এখনও শুকোয়নি। কবে শুকোবে সেটা জানে না। সেই ঘা নিয়ে আবার বেলতলায় যাবে ন্যাড়া?
আবার রাজপথে তেমন ভাবলে, তেমন যদি ভেবে থাকে কেউ, তাহলে বলতেই হবে জামাত মূর্খের স্বর্গে বসে আছে। কিন্তু জামাত আর যাই হোক, মূর্খ তো কখনোই নয়। তাহলে এইসব গরম গরম কথা কেন বলছে? এর কয়েকটা কারণ তো আছে। এক হচ্ছে স্বপ্নভঙ্গের তীব্র বেদনা। যেভাবে জাল গুটিয়ে এনেছিল জামাত, যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সব ব্যবস্থা পাকা করে ফেলেছিল, আপনারা সবাই তো দেখেছেন, শুনেছেন গত কয়েকদিন ধরে জামাত কী করছে দেশে। যেভাবে তাদের নিয়ন্ত্রণাধীন প্রশাসনকে দিয়ে জাল ব্যালট পেপার ছাপিয়েছে, আরবের তেলের টাকার বন্যা বইয়ে দিয়েছে শহর থেকে গ্রামে, যেভাবে ভোটার লিস্টে কারচুপি করেছে, যেভাবে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারদের জালিয়াতির জন্য মোবিলাইজ করেছে, তারপর এই পরাজয় মানতে পারছে না তারা। জামাত এতটাই নিশ্চিত ছিল ক্ষমতা দখলের ব্যাপারে যে নাহিদ ইসলামকে মন্ত্রী করার কথা পর্যন্ত প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান। এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। দ্বিতীয়ত, আগামী দিনে আওয়ামী লীগ ফিরছেই দেশে, সেদিনের খুব দেরি নেই। তারেক রহমান স্পষ্ট বলেছেন সে কথা। তিনি বলেছেন, কোনো দলকে আমি নিষিদ্ধ করে রাখা পদ্ধতিতে বিশ্বাসী নই, এবং আওয়ামী লীগ ফিরলে জামাত আরও পেছনে চলে যাবে। গত 18 মাস দেশ জুড়ে যে অত্যাচার অনাচার হয়েছে, যেভাবে প্রশাসনকে বগল দাবা করে জামাত রাজত্ব চালিয়েছে, অনির্বাচিত হয়ে অবৈধ হয়ে সেখান থেকে পতন হলে তার অভিঘাত কী হবে সেটা ভেবে এখন অস্থির জামাত। তাই ভুল বকতে বাধ্য হচ্ছে সমর্থকদের চাঙ্গা রাখার উদ্দেশ্যে। জামাতের সবচেয়ে বড় ভয় গণভোটের ভবিষ্যৎ নিয়ে। গত রাতের সংবাদ বৈঠকে সেই ভয়ের কথা বলেও ফেলেছেন ডক্টর শফিকুর রহমান। সরকার যদি জুলাই সনদ আগামী 180 কার্যদিবসের, মানে মোটামুটি 9 মাসের মধ্যে, কারণ ওটা 270 দিনে হয় 180 কার্যদিবস, সুতরাং এই 270 দিনের মধ্যে যদি কার্যকর না করে তাহলে ফল খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলামরা। এতে একটা বিষয় স্পষ্ট, যে বিএনপি সরকার যে এমন কিছু করতে পারেন, মানে জুলাই সনদ যে জায়গায় আছে সেটা যে করবেন না, সেই সন্দেহ করছে জামাত ও তার সঙ্গীরা। আর এটা বুঝতে কোনো বড় নির্বাচনে বড় রাজনৈতিক বিশ্লেষকের দরকার পড়ে না, বিশ্লেষক হওয়ার দরকার পড়ে না, এই জন্যেই যে বিএনপি তার ক্ষমতার পায়ে কুড়ুল মারতে চাইবে না। সুতরাং বিএনপি এটার বিরোধিতা করবে জুলাই সনদের। গণভোট যেটা হয়েছে, সেই গণভোট এই ব্যাপারে সেটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক। সংবিধান কি বলছে বাংলাদেশের? বাংলাদেশের সংবিধান বলছে যে কোনো বিষয়ে যদি গণভোট করতে হয়, সেই গণভোটের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের মতে পার্লামেন্ট থেকে পাস করাতে হবে প্রথমে। পার্লামেন্ট সেটা পাস করার পর যদি বলা হয় যে গণভোট হবে, তাহলে সেই প্রস্তাব যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি তারপর বলবেন যে গণভোট হবে কি হবে না, গণভোট করার ব্যাপারে তিনি নির্দেশ জারি করবেন। সুতরাং এটা কিছুই হয়নি, গণভোট করার কোনো এখতিয়ার এই সরকারের নেই। যেটা করেছে সেটা অসাংবিধানিক, এবং বিএনপি প্রথম থেকেই নরমে গরমে এর বিরোধিতা করে এসছে। আগামী দিনে ক্ষমতায় আসার পর বর্তমান যে অবস্থা রয়েছে জুলাই চার্টারের, এই চার্টার এই অবস্থায় আর পাস হবে না। এইটাতে এত জল মেশানো হবে, যদি পাস হয়ও, এত জল মেশাবার পর সেটা পাস হবে যে সেটাকে তখন আর জুলাই চার্টারের মূল বিষয়গুলো সেখান থেকে গায়েব হয়ে যাবে, আর সেটা হতে বাধ্য। এটা জামাত বুঝেছে, তাই তাদের মাথায় এখন গণভোট নিয়েও প্রশ্ন এসছে। দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে, কবে ইউনূস বিদায় নিচ্ছেন। কারণ যে খবর আছে, ইউনূসকে আগামী 1 সপ্তাহের মধ্যেই ইউনূস বিদায় নেবেন। তার আগে কমিশন, নির্বাচন কমিশন তাদের টোটাল যে তালিকা সেটা দেবেন, নির্বাচিত সাংসদদের তালিকা। আর এই সময়ে এইবার খেলা ডাকাতে বাজারে নামবেন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি। গত 18 মাস ধরে যেভাবে তাকে চূড়ান্ত অপমান করা করেছে ইউনূস সরকার, সেটা তিনি ভোলেননি বলেই, ভোলা তার উচিত নয় বলেই আমাদের মনে হয়, যদি অবশ্য তার বিন্দুমাত্র আত্মসম্মান বোধ থাকে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।